হাতে দারুণ সব জিনিস তৈরি করছেন, কিন্তু ক্রেতার কাছে পৌঁছানোটা তো একটা বড় ব্যাপার, তাই না? হ্যাঁ, একদম। আমাদের হাতে একটা বিস্তারিত নির্দেশিকা এসেছে, যেটা এই কুটির শিল্পের পণ্য বিক্রি, বিশেষ করে কম খরচে কিভাবে শুরু করা যায় তা নিয়ে আলোচনা করছে। চলুন এই গাইডলাইনের মূল দিকগুলো নিয়ে একটু কথা বলি। অবশ্যই। দেখুন, গাইডলাইনটা শুরুতেই অনলাইন আর অফলাইন এই দুটো পথের কথা বেশ পরিষ্কার করে বলছে। হ্যাঁ, অনলাইনে তো আজকাল সবাই ঝুঁকছে। ঠিক, যেমন ধরুন ফেসবুক বা ইনস্টাগ্রাম, এগুলোতে মার্কেটিং করলে মানে গাইডলাইন অনুযায়ী মাসে 1000 থেকে 3000 টাকা খরচ করে বেশ ভালো সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। ও আচ্ছা। আবার ধরুন দারাজের মতো প্ল্যাটফর্ম আছে, ওখানে যোগ দিলে একটা তৈরি বাজার পাওয়া যায়, যদিও বিক্রির ওপর একটা কমিশন দিতে হয় তাদের। সেটা তো থাকেই। কিন্তু মজার ব্যাপার হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ধরুন একটা সাধারণ ফ্রি ওয়েবসাইট দিয়েও কিন্তু প্রায় বিনা খরচেই বিক্রি শুরু করা যায়। কিন্তু যারা সরাসরি কাস্টমারের সাথে কথা বলতে চান, মানে ফেস টু ফেস, অফলাইনের সুযোগগুলো কেমন? গাইডলাইন কি বলছে? হ্যাঁ, অফলাইনের কথাও আছে, যেমন স্থানীয় মেলা। এটা কিন্তু দারুণ একটা উপায়। মেলায় স্টল দিতে কেমন খরচ? 500 থেকে 2000 টাকার মতো লাগতে পারে একটা ইভেন্টের জন্য আর কি। আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া হলো কনসাইনমেন্ট। কনসাইনমেন্ট মানে? আপনার জিনিস দোকানে রাখলেন, বিক্রি হলে দোকানদার তার কমিশন রেখে বাকি টাকা আপনাকে দেবে। ও, এটাও তো ভালো। বিক্রি না হলে ফেরত। হ্যাঁ, এছাড়া আছে পপ আপ স্টল, মানে অল্প কয়েক দিনের জন্য দোকান। খরচটা একটু বেশি অবশ্য, দিনে 1000 থেকে 3000 লেগে যেতে পারে। কিন্তু সরাসরি কাস্টমার পাওয়া যায়। একদম, সরাসরি কথা বললে বিশ্বাসটা বাড়ে। তার মানে গাইডলাইন কি বলছে যে অনলাইন আর অফলাইন মিলিয়ে করলে ভালো। একদিকে কম খরচে প্রচার, অন্যদিকে সরাসরি যোগাযোগ। হ্যাঁ, এই মিশ্রণটাই সবচেয়ে কার্যকর হতে পারে। এরপরেই আসে প্যাকেজিং আর ডেলিভারির প্রশ্ন। ঠিক, জিনিস তো পাঠাতে হবে। হ্যাঁ, শুধু বিক্রি করলেই তো হলো না, সুন্দরভাবে নিরাপদে ক্রেতার হাতে পৌঁছানো চাই। গাইডলাইনটা পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ের উপর জোর দিচ্ছে, যেমন কাগজের ব্যাগ বা পাটের ব্যাগ। এগুলোর খরচ কেমন? প্রতি পিস 10 থেকে 30 টাকার মতো হতে পারে। আর ডেলিভারির জন্য ধরুন কুরিয়ার বা এসএ পরিবহনের মতো সার্ভিস তো আছেই। ডেলিভারি চার্জটা কে দেয় সাধারণত? খরচটা সাধারণত 80 থেকে 150 টাকার মতো হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতাই এটা বহন করেন। তবে একটা জিনিস আছে, সিওডি বা ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, এটা খুব শোনা যায়। এটা আসলে কি? আলাদা খরচ আছে? ভালো পয়েন্ট। সিওডি মানে হলো ক্রেতা জিনিসটা হাতে পেয়ে টাকা দেবেন। এটা তো ক্রেতার জন্য ভালো। হ্যাঁ, কিন্তু বিক্রেতার জন্য একটু রিস্কি, কারণ জিনিস ফেরতও আসতে পারে। এই সার্ভিসের জন্য কুরিয়ার কোম্পানিগুলো 20 থেকে 50 টাকা এক্সট্রা চার্জ করে। ও, ঝুঁকি কমাতে কিছু করা যায়। গাইডলাইন বলছে অল্প কিছু টাকা অগ্রিম নেওয়া যেতে পারে, তাতে ঝুঁকিটা কমে। আচ্ছা, খরচ কমানোর আর কি টিপস আছে? মানে একদম শুরুর দিকে বাজেট তো কম থাকে। আছে তো, যেমন ধরুন মার্কেটিং ডিজাইন, ক্যানভার মতো ফ্রি টুলস আছে, ওগুলো ব্যবহার করা যায়। হ্যাঁ, ওটা জানি। আবার ধরুন কাস্টমারদের বলা যায় অন্যদের রেফার করতে, বিনিময়ে তাদের একটা ছাড় দিলেন। কমিউনিটি পার্টনারশিপও করা যায়। প্রি অর্ডার নেওয়ার কথা বলছিলেন। হ্যাঁ, প্রি অর্ডার নিলে কাঁচামাল কেনার খরচটা আন্দাজ করা যায়, অপচয় কমে। রিসাইকেল করা জিনিস দিয়ে প্যাকেজিং করাও একটা ভালো আইডিয়া। একটা আন্দাজ দেওয়া যায়। ধরুন মাসে 50,000 টাকার জিনিস বিক্রি করতে চায়, কেমন খরচ হতে পারে? গাইডলাইনে একটা উদাহরণ দিয়েছে, মোটামুটি ধরুন 12,000 টাকার মতো মাসিক খরচ। এর মধ্যে মার্কেটিংয়ে হয়তো 5,000, প্যাকেজিংয়ে 2,000, ডেলিভারিতে 3,000, আর অপ্রত্যাশিত কিছু খরচ মিলিয়ে 2,000। এটা তো একটা ভালো ধারণা দেয়। হ্যাঁ, অবশ্যই এটা পণ্যের ধরন, ব্যবসার পরিধি এগুলোর উপর নির্ভর করবে। এই খরচের পর লাভ আসতে কেমন সময় লাগে? নতুন উদ্যোক্তাদের জন্য এটা একটা চিন্তা। গাইডলাইন একটা সম্ভাব্য ছবি দেখিয়েছে। ধরুন প্রথম মাসে যদি গড়ে 500 টাকা দামের 20টা অর্ডার আসে, সব খরচ বাদ দিয়ে লাভ হতে পারে 1000-2000 টাকা। আচ্ছা। পরের মাসে অর্ডার বেড়ে 40টা হলে লাভ হয়তো 8000 টাকা। তৃতীয় মাসে 60টা অর্ডারে 15,000 টাকা। মানে ধীরে ধীরে বাড়ে আর কি। লাভ বাড়াতে তো বিক্রিও বাড়াতে হবে। শুধু জিনিস দেখালেই কি হবে? বিক্রি বাড়ানোর কোনো স্পেশাল টিপস আছে গাইডে? আছে। একটা জরুরি জিনিস হলো স্টোরি টেলিং বা পণ্যের গল্প বলা। গল্প বলা মানে কিভাবে? মানে কে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে, কেন বানাচ্ছে, এই পেছনের গল্পটা, এটা কাস্টমারকে কানেক্ট করে। ইন্টারেস্টিং।
এছাড়া ধরুন উৎসব বা বিশেষ দিনে অফার দেওয়া, কম্বো প্যাক বানানো, এগুলো তো চলেই। আর একটা ভালো আইডিয়া হলো মাইক্রো ইনফ্লুয়েন্সার্সদের সাথে কাজ করা। যাদের ফলোয়ার হয়তো কম, কিন্তু নির্দিষ্ট গ্রুপে প্রভাব আছে। ঠিক, তাদের হয়তো পণ্যের বিনিময়ে প্রচার করতে বলা যেতে পারে। ফ্ল্যাশ সেলও করা যায় মাঝে মাঝে। পাশাপাশি সেটার প্রেজেন্টেশন আর মার্কেটিংটাও খুব জরুরি। ঝুঁকির কথাও তো ভাবতে হবে। অবশ্যই, স্টক ম্যানেজমেন্ট খুব দরকারি। চাহিদা বুঝে বানাতে হবে। যে জিনিসগুলো কম চলে সেগুলো প্রি অর্ডারে রাখাই ভালো। আর কাস্টমার ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রেতাদের মতামত নেওয়া আর সেই অনুযায়ী নিজেকে বা নিজের পণ্যকে আরও ভালো করা, এটাই লং রানে ব্যবসার সাফল্যের চাবিকাঠি। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম সেটা হলো সঠিক প্ল্যানিং, অনলাইন অফলাইনের স্মার্ট ব্যবহার, খরচ কন্ট্রোল আর কাস্টমারের সাথে ভালো সম্পর্ক। এগুলো ঠিকঠাক করতে পারলে কম বাজেট নিয়েও কুটির শিল্পের ব্যবসায় এগোনো সম্ভব। গাইডলাইনটা এই পথটাই দেখাচ্ছে। একদম তাই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। বলুন। এই যে প্রাথমিক কৌশলগুলোর কথা বললাম, এগুলো ব্যবহার করে একজন উদ্যোক্তা তার ব্যবসাকে আরও বড় কিভাবে করতে পারেন? বা ধরুন সময়ের সাথে সাথে বাজারের চাহিদা বা পণ্যের ধরনে যখন পরিবর্তন আসবে, তখন এই কৌশলগুলোকেই বা কিভাবে আরও কার্যকরভাবে মানিয়ে নেওয়া যেতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।